আসসালামু আলাইকুম। সবাইকে আমার আসাদ স্যার 97 ফেসবুক পেজের পক্ষ থেকে এবং আসাদ স্যার 97 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি সেই সঙ্গে এখন যে ভিডিওটা তৈরি করব সেটি হচ্ছে এমপিও ভুক্তি হওয়ার পরে স্কুল এবং কলেজের ক্ষেত্রে যে বকেয়ার এমপিওর জন্য আবেদন করতে হয়, সেই বকেয়া বেতন পাওয়ার জন্য যে অনলাইনে আবেদন করবেন, সেই আবেদনে আপনার কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, সেই ডকুমেন্টস গুলো কি কি, সেই বিষয়টাই আমি এখন আপনাদেরকে সরাসরি মানে বাস্তবে আহ, এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা দেখি। দেখেন, প্রথমেই আপনি আপনার আহ, স্কুলের এমপিও আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আহ, প্রবেশ করবেন। প্রবেশ করলে সাইন ইন করার সঙ্গে সঙ্গে আপনি এই পেজটা পাবেন। এই পেজ পাওয়ার পরে এখানে তিনটা অপশন আছে। এখানে তিনটা অপশনের মধ্যে এমপিও অপশন, এই অপশনের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। এই অপশনে প্রবেশ করলে দেখেন, এখানে কয়েকটা অপশন পাবেন এই পেজে। তার মধ্যে আছে দেখেন এই যে এরিয়ার, এই এরিয়ারের মধ্যে প্রবেশ করলে আমরা দেখতে পারবো যে এরিয়ারে আপনার কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে এই বকেয়া বেতনের জন্য। দেখেন, এই যে লেখা আছে দেখেন বাম পাশে এরিয়ার অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে এরিয়ার অ্যাপ্লিকেশনের 6টা ধাপ। এই যে এক নম্বর ধাপ, 2 নম্বর ধাপ, 3, 4, 5, 6, এই 6টা ধাপ পূরণ করে কমপ্লিট করার পরে আপনাকে সাবমিট করতে হবে এরিয়ার আবেদনের জন্য। তাহলে দেখেন, এই প্রথম ধাপে তেমন কিছু নাই, এখানে শুধু পিতার নাম আর মাতার নাম বাংলায় লিখে দিতে হবে। দ্বিতীয় নাম্বার ধাপে আছে কি দেখেন, তৃতীয় নাম্বার ধাপে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানে প্লাস চিহ্নে ক্লিক করে যে ফর্ম আসবে, এই ফর্মটা ফিল আপ করে আপনাকে শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হবে। এখানে আপনার যদি অনার্স বা মাস্টার্স পর্যন্ত থাকে বা ডিগ্রি পর্যন্ত থাকে, সেই শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে ধারাবাহিকভাবে অ্যাড করবেন। এরপরে 3 নাম্বার ধাপে দেখেন, 3 নাম্বার ধাপে হচ্ছে আছে আপনি যে বকেয়া বেতনটা পাবেন তার হিসাব নিকাশ এখানে বসাইতে হবে। এই যে এখানে প্রত্যাশিত গ্রেড দিলে এই যে বক্স আসবে, এই বক্স থেকে আপনি হিসাব নিকাশ কত থেকে কত পর্যন্ত পাবেন বকেয়া, সেগুলোর হিসাব নিকাশ করতে হবে এখানে। এরপরে দেখেন ধাপ 4-এ, ধাপ 4-এ আছে হচ্ছে রেজুলেশন। এই যে রেজুলেশনে যদি আপনি ওপেন করেন, তাহলে এখানে যে রেজুলেশন, কোন ধরনের রেজুলেশন এটা সেটা লিখতে হবে, আর যে রেজুলেশনের তারিখ দিতে হবে, মিটিং নম্বর দিতে হবে, আর রেজুলেশনের বিবরণটা সংক্ষিপ্ত আকারে এখানে দিতে হবে। এটা হচ্ছে 4 নম্বর ধাপ। 5 নম্বর ধাপে কোনো তথ্য দেওয়া লাগবে না। দেখেন, এই যে মামলা আছে কিনা, অভিযোগ আছে কিনা, এটা কিছু করা লাগবে না। 6 নম্বর ধাপটা মূলত গুরুত্বপূর্ণ। এখানে 9টা ডকুমেন্টস আপলোড করতে হবে। এই ডকুমেন্টস গুলো কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেই বিষয়টা আমি ব্যাখ্যা করব। দেখেন, 1 নম্বর আছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং। এখানে হচ্ছে প্রতিষ্ঠান প্রদানের ফরওয়ার্ডিং আপলোড করতে হবে, এবং সেই ফরওয়ার্ডিং এর মধ্যে, এই প্রতিষ্ঠান প্রদানের ফরওয়ার্ডিং এর মধ্যে আপনি হিসাবটাও দিয়ে দিতে পারেন যে আপনি কত টাকা পাবেন, কোন কোন মাসের কত টাকা পাবেন, এটা বিস্তারিত আপনি হিসাবটা এখানে ছক আকারে ফরওয়ার্ডিং এর মধ্যে দিয়ে দিতে পারেন। অথবা ফরওয়ার্ডিং এর সঙ্গে আপনি আলাদা একটা পেপারে হিসাবটা ছক আকারে আহ, দিয়ে ফরওয়ার্ডিং এর সাথে সেই ছক আকারের হিসাবটা অ্যাড করে একসাথে একটা ফাইল দিয়ে আপলোড করে দিতে পারেন এখানে। এরপরে 2 নম্বরে দেখেন আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা হচ্ছে ওই প্রার্থীর বা এই সহকারী শিক্ষকের বা ওই শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে যোগদান পত্র আপলোড করতে হবে। না, অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা নিয়োগপত্র আপলোড করতে হবে। এরপর আছে জয়নিং লেটার, এখানে প্রার্থীর যোগদান পত্র, মানে ওই শিক্ষকের যোগদান পত্র আপলোড করতে হবে। তারপর আছে লাস্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট। এখানে ওই প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি অথবা ইএফটি কপিটা এখানে আপলোড করতে হবে। এরপর আছে কি দেখেন, ফার্স্ট এমপিও কপি অফ প্রেজেন্ট পোস্ট। এটা হচ্ছে ফার্স্ট এমপিও কপি, মানে যে শিক্ষকের বকেয়ার জন্য আপনি আবেদন করতেছেন আর কি, সেই শিক্ষকের প্রথম যে এমপিও কপিটা, উনি যে প্রথম যে এমপিও কপি পেয়েছেন, সেই এমপিও কপিটা বা ইএফটি কপিটা এখানে আপলোড দিতে হবে। এরপর হচ্ছে টিচার স্টাফ মান্থলি স্যালারি বিল। এইটা হচ্ছে ওই টিচার যে কয় মাসের বিল পায়নি, মানে যে কয় মাসের বকেয়া পাবে, সেই কয় মাসের বকেয়ার যে ইএফটি এমপিও শিট আছে, সেই ইএফটি এমপিও শিটটা এখানে আপলোড দিতে হবে। উদাহরণ হিসাবে যদি বলি, যে মনে করেন যে নভেম্বর মাসে একজন শিক্ষক এমপিওভুক্ত হয়েছে, তাহলে তার বকেয়া আছে, সে হয়তো
সেপ্টেম্বরের 1 তারিখে যোগদান করছে, তাহলে তার বকেয়া হবে 2 মাস, সেপ্টেম্বর আর অক্টোবর। তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসের এমপিও শিটে বা ইএফটি শিটে তো ওনার নাম নেই, যেহেতু ওনার সেপ্টেম্বর এবং অক্টোবরে কোনো বেতন আসে নাই। এই কারণে ওনার এখানে সেপ্টেম্বর এবং অক্টোবরের এই 2 মাসের ইএফটি শিটটা, ইএফটি মানে এমপিও শিটটা এখানে আপলোড দিতে হবে। যে 2 মাসের বকেয়া সে পাবে, বা যে 2 মাসের বকেয়া পাবে, বা যে 2 মাসে সে বেতন তার আসে নাই, সেই 2 মাসের এমপিও শিট, যদি 3 মাস হয় সেই 3 মাসের এমপিও শিট এখানে আপলোড দিতে হবে। সে যে কয় মাসের বকেয়া পাবে সেই কয় মাসের বকেয়ার এমপিও শিট বা ইএফটি শিটটা এখানে আপলোড দিতে হবে, যে শিটে তার নাম নেই। কারণ ওই সময় তো তার বেতন সেই কয় মাসের পায় নাই, সেই কয় মাসের এমপিও শিটটা এখানে আপলোড দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাই এমপিও শিট তো না, এখন তো হয় ইএফটি শিট, সেই ইএফটি শিটটা এখানে আপলোড দিতে হবে। যদি কেউ নভেম্বরে এমপিভুক্ত হয় তাহলে তার বকেয়া হবে, যদি সেপ্টেম্বরের 1 তারিখে যোগদান করে তাহলে 2 মাস, সেপ্টেম্বর এবং অক্টোবর। তাহলে এই সেপ্টেম্বর এবং অক্টোবরের ইএফটি শিটটা, এমপিও শিটটা এখানে ইএফটি শিট, অথবা এখন যেহেতু ইএফটি শিট তাহলে ইএফটি শিট দুইটা এখানে আপলোড দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আছে রেজুলেশন ফর্ম অফ এসএমসি। এখানে এই 7 নম্বরে হচ্ছে রেজুলেশন দিতে হবে, কারণ এই ওই সহকারী ওই শিক্ষকের আহ, ওই শিক্ষকের বকেয়া প্রাপ্তির জন্য একটা কমিটি রেজুলেশন করতে হবে, সেই রেজুলেশনটা এখানে আপলোড দিতে হবে। এরপর আছে নন ডুয়েল ব্যাংক সার্টিফিকেট। এই নন ডুয়েল ব্যাংক সার্টিফিকেট, যে শিক্ষকের আপনি বকেয়ার জন্য আবেদন করতেছেন, ওই শিক্ষকের ব্যাংক থেকে নন ডুয়েল সার্টিফিকেট আনতে হবে। আর এই নন ডুয়েলটা অবশ্যই ওই শিক্ষকের নন ডুয়েলটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এই নন ডুয়েলটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপলোড করতে হবে। নন ডুয়েলটা ব্যাংক এভাবে দেবে যে সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসে তার হিসাবে, তার এত নম্বর হিসাবে কোনো সরকারি বেতন ভাতা জমা হয় নাই, এরকম একটা নন ডুয়েল সনদ ব্যাংক থেকে নিয়ে আসতে হবে। এরপরে আপলোড করতে হবে হচ্ছে আদার ডকুমেন্ট। এই আদার ডকুমেন্টে আপনি আপনার এনআইডি কার্ডের ফটোকপি, অথবা এনআইডি কার্ডের ফটোকপি, এবং এনআইডি কার্ডের ফটোকপির সঙ্গে আপনি আরেকটা জিনিস অ্যাড করে দিতে পারেন। সেটা হচ্ছে এই যে আপনি যে কয় মাসের বেতন পাবেন সেই বেতনের পুরা বেতনটার একটা ছক আকারে, কত দিনের বেতন, কোন মাসের বেতন, কত টাকা কর্তন, কত টাকা আপনার জমা, বাড়ি ভাড়া, মেডিকেল, এগুলা সবকিছু উল্লেখ করে দিয়ে এমপিও শিট আকারে একটা ফরম্যাট বানাইতে হবে। আপনি যে কয় মাসের বেতন পাবেন বকেয়া সেই কয় মাসের অনুসারে একটা ফরম্যাট করে সেই বেতনের ফরম্যাটটা প্রতিষ্ঠান প্রধান দিয়ে স্বাক্ষর করে আপনি এই আধার ডকুমেন্টে দিয়ে দেবেন, এনআইডি কার্ডের সাথে অ্যাড করে। এখানে এনআইডি কার্ড মুখ্য বিষয় না, এনআইডি কার্ড যদি আপনি নাও দেন সেক্ষেত্রে সমস্যা নেই। তবে এখানে আপনি ওই যে হিসাব বিবরণী, বেতন মানে বকেয়া বেতনের যে হিসাব বিবরণীটা আপনি ছক আকারে করবেন, সেই ছকটা, সেই হিসাব বিবরণীটা আপনি আদার ডকুমেন্টে দিয়ে দিতে পারেন, মানে দিয়ে দেবেন আর কি, তাহলে সবচেয়ে ভালো হবে। আদার ডকুমেন্টে দিয়ে দেবেন, আর ওইটা ওই বেতনের বিবরণীটা আবার ফরওয়ার্ডিং এর সাথেও অ্যাড করে দিবেন, এখানেও অ্যাড করে দিবেন। আবার আদার ডকুমেন্টসে আপনি ওই হিসাব বিবরণীটা, শুধু হিসাব বিবরণীটা এখানে দিয়ে দেবেন, যে কত টাকা পাবেন সেই হিসাব বিবরণীটা যে ছক আকারে তৈরি করবেন সেটা এখানে আপলোড করে দিবেন। এই হচ্ছে তাহলে 9টা ডকুমেন্টস আপনাকে আপলোড দিতে হবে বকেয়া বেতনের জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং বাস্তবে যে আপনার বকেয়া আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস আপনাকে আপলোড দিতে হবে। এরপরেও যদি কারোর কোনো কনফিউজ থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করবেন, ইনশাল্লাহ আমি সেটার উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।